সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি চায়ের উপর এই দুদিন ধরে দুটো এপিসোড তৈরি করেছিলাম। তো আজকে যেটা চায়ের উপর যে এপিসোডটা তৈরি করছি সেটা হচ্ছে এই চায়ের উপরে লাস্ট এপিসোড। এরপরে আবার অন্য একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব। তো আজকে এই চায়ের যে লাস্ট এপিসোডে আপনাদের সঙ্গে গল্প করব যে এই আফটারনুন টি, যেটা আমরা বাঙালিরা বলি যে বিকালের চা বা জলখাবার, বিকালের চা বা জলখাবার, তো সেই যে কনসেপ্টটা এটা কিভাবে শুরু হয়েছিল। তো এই যে আফটারনুন টি, এই আফটারনুন টি এর জন্য কিন্তু আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আন্না মারিয়া রাসেলকে। আন্না মারিয়া রাসেল, তো এই আন্না মারিয়া রাসেল কে ছিলেন? এই আন্না মারিয়া রাসেল ছিলেন যে ব্রিটিশ যে প্রাইম মিনিস্টার ছিলেন, যে জন রাসেল, ওনার সিস্টার ইন ল এবং সেভেন্থ ডিউক অফ বেডফোর্ডের ওয়াইফ। এবং ওনার আরেকটা পরিচয় ছিল যে উনি কুইন ভিক্টোরিয়ার লাইফ লং ফ্রেন্ড ছিলেন, মানে কুইন ভিক্টোরিয়ার খুবই বন্ধু ছিলেন উনি। তো উনি কিন্তু প্রথমেই আফটারনুন টিটা উনি শুরু করেন। তো এই যে আন্না মারিয়া রাসেল যিনি ছিলেন, ইনি যে লাঞ্চ এবং ডিনার যেটা করতেন তার মধ্যে ছিল একটা বিশাল বড় একটা গ্যাপ। মানে একটা দুপুরবেলা 12টা-1টার সময় উনি লাঞ্চ করে নিতেন এবং রাত্রিবেলা 8:30-9টা নাগাদ উনি ডিনার করতেন। তো মাঝখানে প্রায় 6-7 ঘন্টা একটা গ্যাপ ছিল, টাইম গ্যাপ ছিল। তো ওনার মানে মাঝখানে ওনার খিদে পেয়ে যেত। তো তখন ইংল্যান্ডে এরকম যে চা খাওয়ার একটা রেওয়াজ তো শুরু হয়ে গিয়েছিল এবং অনেক পপুলার হয়ে গিয়েছিল চা খাওয়াটা। তো উনি কি করলেন, উনি এই বিকালবেলা 4টে নাগাদ উনি অর্ডার দিতেন যে চা, তারপরে তার সাথে কিছু কেক, বাটার, ব্রেড এগুলো নিয়ে উনি এই 4টের সময় মানে চাটা খেতেন এই কেক কিংবা বাটার ব্রেড দিয়ে। এবং তারপরে উনি ওনার বন্ধুদেরকে কখনো ইনভাইট করতেন ওনার বাড়িতে এবং সবাই মিলে এই বিকালবেলায় চাটা খেত। তো এইভাবে ওটা ওদের ডেলি একটা রুটিন হয়ে গিয়েছিল। তো ধীরে 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 যে ইংল্যান্ডে যে সমস্ত ধনী পরিবার, হ্যাঁ, তার মধ্যে এই ট্র্যাডিশনটা ধীরে 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 স্প্রেড হয়ে গেল যে এই বিকালবেলা চা খাওয়ার আফটারনুন টিটা। তো তারপরে ইংল্যান্ডের অনেক পরিবারে এবং তারপরে ধীরে ধীরে কমন পিপুলের মধ্যে এই বিকালবেলা চা খাওয়ার একটা হ্যাবিট দাঁড়িয়ে গেল। এবং আমি আগের এপিসোডেও বলেছি যে যখন ব্রিটিশরা যখন ভারতে যখন চাটা প্রমোট করেছিল তখন ওরাও ভারতবর্ষে কিন্তু এই বিভিন্ন রকম কলকারখানাতে এই ফ্যাক্টরি ওয়ার্কার্সদের জন্য একটা আফটারনুন একটা টি ব্রেক শুরু করেছিল, যে মাঝখানে একটা চায়ের জন্য একটুখানি বিশ্রাম নেওয়া হবে এবং একটু চা খাওয়া হবে। তো যাই হোক, এইভাবে আন্না মারিয়া রাসেল এটা জনপ্রিয় করে তুললেন এই আফটারনুন টিয়ের এই ব্যাপারটা। এবং এটা যখন ভারতবর্ষে যখন প্রমোট হলো এটা চাটা, তখন কিন্তু আমাদের বাঙালিদের মধ্যেও কিন্তু এই বিকালবেলা চা খাওয়ার একটা ট্র্যাডিশন শুরু হয়ে গেল, যেটা আমরা বলি বিকালের চা বা এই জলখাবার। এবং এই আন্না মারিয়া রাসেল যিনি ছিলেন, ইনি কুইন ভিক্টোরিয়ার খুবই ভালো বন্ধু ছিলেন। তো কুইন ভিক্টোরিয়াও কিন্তু এইটা খুব লাইক করলেন এই আফটারনুন টি ব্যাপারটা। এবং কুইন ভিক্টোরিয়া যখন এই আফটারনুন টি যখন বিকালবেলা চা খাওয়া শুরু করলেন, তখন পুরো ইউরোপে এটা ছড়িয়ে পড়লো যে এই আফটারনুন টি। এবং এই কুইন ভিক্টোরিয়া যে বিকালবেলা যে চা খেতেন তার সঙ্গে উনি একটা স্যান্ডউইচ কেক খেতে খুব ভালোবাসতেন, অনেক রকমের জ্যাম এবং ক্রিম দিয়ে তৈরি। তো ওই কেকটার নাম হয়ে গেল কিন্তু এই কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়া স্যান্ডউইচ বা ভিক্টোরিয়া স্পঞ্জ কেক, যেটা এখনও খুবই বিখ্যাত এক রকমের কেক, ভিক্টোরিয়া স্পঞ্জ কেক। তো এইটা কিন্তু এই আফটারনুন টি এর সাথে উনি খেতে খুব ভালোবাসতেন। এবং এইভাবে একটা আফটারনুন টি এর সাথে একটা কেকেরও একটা আবিষ্কার হয়ে গেল। তো এবার হচ্ছে যে আপনারা যদি কিছু একটু মাঝারি ধরনের, একটু মোটামুটি একটু বড় ধরনের হোটেলে যান, তাহলে ওখানে দেখবেন যে ওখানে লেখা থাকে যে আফটারনুন টি, তারপর আবার একটা হচ্ছে হাই টি। হ্যাঁ, এবং অনেকে যারা হোটেলে থাকে তারা আফটারনুন টি খেতে যায় কিংবা হাই টি খেতে যায়, বেশিরভাগ এই সমস্ত হোটেলে রুফটপে এগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়। এবং এই যে হাই টি এবং আফটারনুন টি এর মধ্যে ডিফারেন্স কি?
আফটারনুন টিটা হচ্ছে যে 4টে, বিকালবেলা 4টে, বিকালবেলা 4টে থেকে সন্ধ্যা 6টা। কিছু কিছু জায়গায় ভ্যারি করে টাইমটা, যে বিকাল 3টে থেকে সন্ধ্যা 6টা। তো এই বিকালবেলা 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে চাটা সার্ভ করা হয় সেটাকে বলা হয় আফটারনুন টি। এবং যেই সন্ধ্যা 6টা পেরিয়ে গেল, মানে সন্ধ্যা 6টা থেকে ডিনারের টাইমের আগে পর্যন্ত, মানে বেশিরভাগ হোটেলে কিন্তু যে ডিনার যেটা টাইমিং যেটা হয় সেটা হচ্ছে 7:30 to 8 o'clock। তো জেনারেলি এই 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টার মধ্যে যে চাটা সার্ভ করা হয় সেই চাটাকে বলা হয় হাই টি। তো এইটাই হচ্ছে যে আফটারনুন টি এবং হাই টি এর মধ্যে ডিফারেন্স। তো এটা হলো যে আফটারনুন টি। এবার হচ্ছে যে আমরা বাঙালিরা কিভাবে এই লেবু চা খাওয়াটা শুরু করলাম। কারণ বাঙালিদের যে বেশি হচ্ছে, আপনারা দেখবেন যে ট্রেনে লেবু চা বিক্রি করে, তারপরে মানে যে সমস্ত বাঙালিরা খুবই আড্ডা দিতে ভালোবাসে এবং সে সমস্ত আড্ডার সমস্ত জায়গাতে কিন্তু বাঙালিরা এই লেবু চাটা খেতে পছন্দ করে। তো এই লেবু চাটা কিভাবে শুরু হলো খাওয়া, আমি আগের এপিসোডে বলেছিলাম যে মশলা চাটা কিভাবে খাওয়া শুরু হয়েছিল। তো এবার লেবু চাটা বলি আপনাদেরকে যে কিভাবে খাওয়া শুরু হলো। মানে পার্শিয়ালি এর জন্য কিন্তু লেবু চা যে খাওয়া শুরু হয়েছিল তার জন্য কিন্তু আমাদের আবার এই আন্না মারিয়া রাসেলের মতো উইলিয়াম ম্যাককার্থারকে ধন্যবাদ দেওয়া উচিত। উনি ছিলেন একজন স্কটিশ ইঞ্জিনিয়ার। তো উনি একটা মেশিন আবিষ্কার করলেন। ওই মেশিনটা কি হলো, যে আসামের যে চায়ের যে পাতা, সেই আসামের চায়ের পাতাটা কিন্তু আপনি যদি দার্জিলিংয়ের চায়ের পাতার সাথে যদি তুলনা করেন, তাহলে আসামের চায়ের পাতাটা একটুখানি বড় হয় আকারে। তো এটা কি করলো, যে ওই মেশিন যে আবিষ্কার করলো, ওই মেশিনটা কিন্তু এই চায়ের পাতাগুলোকে ক্রাশ করা, তারপরে টিয়ার করা এবং কার্ল করা, এটা খুব সহজে শুরু হলো এই চায়ের পাতাগুলোকে। তো এইভাবে যে মানে চায়ের যে চাটা তৈরি হলো, মানে এক রকমের চা তৈরি হলো যেটা ওই মেশিন দিয়ে ওটাকে প্রথমে ক্রাশ করে নেওয়া, তারপরে টিয়ার, তারপরে কার্ল করে এক রকমের ছোট ছোট দানাদার চা সৃষ্টি হলো। তো এই চাটাকে বলা হতো সিটিসি টি। এবং যে ডিভাইস, যে মেশিনটা যেটা আবিষ্কার করা ছিল তাকে বলা হতো সিটিসি মেশিন। তো এই সিটিসি টি কিংবা এই সিটিসি মেশিন, এই সিটিসি নামটা কেন বলা হলো সেটা খুবই সহজ, যেটা হচ্ছে যে সি ফর ক্রাশ, টি ফর টিয়ার, আর সি ফর এগেন কার্ল। তো এইভাবে নামটা হলো সিটিসি। তো এবার যে এই যে সিটিসি যে চা, যেটা ছোট ছোট দানাদার যে চা, যেটা তার মানে যে স্বাদ যেটা ছিল, মানে টেস্ট যেটা ছিল, সেটা কিন্তু খুব স্ট্রং ছিল। তো আমরা বাঙালিরা মানে ওই চাটাতে কিন্তু বাঙালিরা যখন চাটা ওই সিটিসি চাটা যখন ইউজ করা শুরু করলো, তখন অনেক বাঙালি পরিবার ওতে কিন্তু দুধটা মেশাতো না, দুধ অ্যাড করতো না, কিন্তু ওর টেস্টটা ছিল একটুখানি স্ট্রং। তো ওর সাথে লেবু, মানে লেবু নিংড়ে ওর রসটা অ্যাড করা হলো ওতে, এবং তাতে মানে স্বাদটা কিন্তু খুব সুন্দর হলো। মানে একটা চায়ের একটা মানে খুবই স্ট্রং টেস্ট এবং তার সাথে লেবুর একটা গন্ধ, এবং এটা বাঙালিরা খুব পছন্দ করা শুরু করলো। এবং তারপরে ধীরে ধীরে ওরা আবার ওতে কি একটা অ্যাড করলো, যেটা হচ্ছে বিট নুন। তো চা সিটি ওর একটা যে লিকার চা বলা হতো ওটাকে, তো এই লিকার চায়ে লেবু আর একটুখানি বিট নুন। এবং এখন কিছু কিছু জায়গাতে আবার বিট নুনের সাথে এই যে ডাবরের যে হজমোলা আছে, হজমোলা ট্যাবলেট, ওই হজমোলা ট্যাবলেটটাকে গুঁড়ো করেও কিন্তু এই চায়ে অ্যাড করা হয়, এবং তাতেও কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর হয়। মানে আপনারা যদি পরবর্তীকালে যদি বাড়িতে মানে চা করেন, এই লেবু চা করেন, তাহলে দেখবেন যে ওই সিটিসি টিতে এই লেবুর রস, বিট নুন আর একটু দু একটা মানে এই মানে যদি আপনি 2 কাপ চা করেন, তাহলে মোটামুটি 3টে এই হজমোলা ট্যাবলেট গুঁড়ো করে ওতে অ্যাড করবেন, দেখবেন স্বাদটা আরও মানে খুব ভালো হয়। তো এইভাবে এই লেবু চা খাওয়াটা শুরু হলো। মানে ওই যে উইলিয়াম ম্যাককার্থার কিন্তু এই আবিষ্কার করেছিলেন এই সিটিসি মেশিনটা, এবং সিটিসি টিটা শুরু হলো, এবং সেই থেকে কিন্তু এই লেবু চা খাওয়াটা শুরু হলো। এবং 19th সেঞ্চুরির পর কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয়, পুরো ওয়ার্ল্ডে কিন্তু মানে চায়ের জনপ্রিয়তাটা বেড়ে গিয়েছিল। এবং তার কারণটা কি ছিল? তার কারণ ছিল তখন একটা মুভমেন্ট শুরু হয়েছিল, একটা আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনটাকে বলা হতো টেম্পারেন্স মুভমেন্ট। তো এই টেম্পারেন্স মুভমেন্টটা কি, তখন সারা বিশ্বে কিন্তু এই
এটা প্রোটেস্ট করা শুরু হলো যে মানে অ্যালকোহলিক ড্রিঙ্ক খাওয়া চলবে না, এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। এবং পুরো ওয়ার্ল্ডে এবং সেটা ভারতবর্ষেও ছড়িয়ে পড়েছিল যে অ্যালকোহলিক ড্রিঙ্কের বিরুদ্ধে একটা প্রচার, একটা আন্দোলন, যে মদ খাওয়া বন্ধ করতে হবে। তো সেই তখন মানে অনেকে অল্টারনেটিভ একটা ওয়ে, যেটা মদ খাওয়া ছেড়ে চা খাওয়াটা শুরু করেছিল। এবং সেটা সত্যিই একটা খুব ভালো জিনিস। এবং সেটা হচ্ছে যে এই মুভমেন্টের জন্য কিন্তু এই চায়ের জনপ্রিয়তাটা তখন কিন্তু ভারতে আরও বেড়ে গিয়েছিল। এবং আহ, এই প্রসঙ্গে আপনাদেরকে একটা বলি, যেটা হচ্ছে যে চা যে একটা যে ড্রিঙ্কস, সেটা কিন্তু এমন একটা ড্রিঙ্কস যে এর জন্য কিন্তু অনেক আবার ট্যুরিজমও কিন্তু খুব ডেভেলপ করেছে। যেরকম হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম আগের এপিসোডে যে যখন চা দার্জিলিং এবং আসামে শুরু হলো কাল্টিভেট, তখন অনেক ব্রিটিশ প্ল্যান্টার্সরা আসতো। এবং ব্রিটিশ প্ল্যান্টার্সরা আসার পর ওখানে অনেক রকমের টি বাংলো এবং টি স্টেট তৈরি করলো। তো এখন কিন্তু অনেক এরকম পুরনো, মানে ব্রিটিশদের তৈরি পুরনো টি বাংলো, যেখানে ব্রিটিশ প্ল্যান্টার্সরা থাকতেন, সেগুলোকে কিন্তু কনভার্ট করা হচ্ছে হেরিটেজ হোটেলে। এবং আসামে জোরহাটে কিন্তু দুটো মানে এরকম হেরিটেজ হোটেল আছে। এবং সরি, আমার এখন নামটা মনে পড়ছে না, কিন্তু আপনার যদি হেরিটেজ লিস্ট, যে হোটেল, ইন্ডিয়ান হেরিটেজ লিস্ট হোটেলের যদি লিস্ট দেখেন মানে ইন্টারনেটে, তাহলে আপনারা পাবেন যে আসামের জোরহাটে মানে দুটো এরকম বাংলো আছে, টি বাংলো, যেটাকে কনভার্ট করা হয়েছে হেরিটেজ হোটেল। এবং একটা তো খুবই বিখ্যাত, যেটা আমাদের দার্জিলিং আছে। এবং আমার মনে হয় যে যত মানে এরকম কি বলে এই টি বাংলোগুলোকে হেরিটেজ হোটেলে কনভার্ট করা হয়েছে, তার মধ্যে খুব সবচেয়ে সুন্দর যে হেরিটেজ হোটেল যেটা, মানে সেটা হচ্ছে গ্লিনবার্ন টি স্টেট। এটা 1859 সালে মানে একজন স্কটিশ টি কোম্পানি এটাতে থাকতেন, মানে ওনার ফ্যামিলি। এবং পরবর্তীকালে এটা এই কলকাতায় যে প্রকাশ ফ্যামিলি আছেন, যারা টি ম্যাগনেট হিসাবেও পরিচিত, তারা এটাকে কিনে নেন। এবং পরবর্তীকালে এটাকে এর একটা অংশ, এই গ্লিনবার্ন টি স্টেটের একটা অংশ, যেখানে ওই স্কটিশ যে টি প্ল্যান্টার্স যিনি ছিলেন তার যে বাংলোটা সেটাকে একটা কনভার্ট করা হয়েছে হেরিটেজ হোটেলে। এবং এখনকার যে মালিক যিনি, তার নাম হচ্ছে অংশুমান প্রকাশ, অ্যান্ড হি বিলংস টু এ প্রকাশ ফ্যামিলি। এবং এইখানে মানে রাতের বেলা কিন্তু এই হোটেলে থাকলে পরে আপনার মানে একটা খুবই একটা মানে যেরকম জায়গাটা খুব সুন্দর, সেরকম রাত্রেবেলা একটা বেশ রোমাঞ্চকর অনুভূতিও আসে এই হোটেলটাতে থাকলে, এই গ্লিনবার্ন টি স্টেট বাংলোতে। কারণ এইখানে বলা হয় যে এখানকার একটা টি ম্যানেজার ছিল, এবং উনিও স্কটিশ ছিলেন, এবং ওনার নাম ছিল কিমলে মুড়ে। তো বলা হয় যে ওই কিমলে মুড়ে মানে রাতের বেলা এই গ্লিনবার্ন স্টেটে আসেন, মানে ওনার আত্মাটা, মানে ওনার ভূত সেটা আসে এবং এই বাংলোর আশেপাশে ঘুরে বেড়ায়। এবং ওনার মানে উনি চা খেতে খুব ভালোবাসতেন, তো সেই জন্য প্রতি রাতে এই ডিনার টাইমে উনি আসেন একটা পারফেক্ট কাপ অফ টি এর জন্য। তো এটাও বেশ মানে মানে খুব রোমাঞ্চকর একটা অনুভূতিও হয় রাতের বেলা। তো এটা যদি সুযোগ হয় অবশ্যই আপনারা যাবেন এই গ্লিনবার্ন টি স্টেটে। এটা কিন্তু খুবই ভালো, এবং ওখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও খুবই সুন্দর। এবং মানে একদম কলোনিয়াল আর্কিটেক্ট। তো এটা হচ্ছে কিন্তু খুব ভালো। আর আরেকটা হচ্ছে যে কথাটা আপনাদেরকে বলি, যেটা হচ্ছে যে এই মাকাইবাড়ি টি স্টেট, আপনারা অনেকেই শুনেছেন মাকাইবাড়ির নাম, কারণ যারাই ফেলুদার গল্প পড়েছেন, তারা এই মকাইবাড়ি টি সম্পর্কে খুবই পরিচিত। কারণ ফেলুদার খুব ফেভারিট যে চা সেটা কিন্তু এই মকাইবাড়ির চা। তো যাই হোক, এই মাকাইবাড়িরও কিন্তু একটা পার্টে কিন্তু এরকমই করা হয়েছে যে মানে আপনার ওখানে থাকতে পারেন, ওদের একটা দুটো বাংলোকেও এরকম কনভার্ট করা হয়েছে হোটেলে। এবং এখন যিনি যে মাকাইবাড়ি যে টি স্টেটের যিনি মালিক, রাজা ব্যানার্জি, তো উনি একটা মানে চা তৈরি করেছিলেন, যে চাটার নাম হচ্ছে সিলভার নিডল মুনলাইট প্লাগ টি। এবং যেটা হচ্ছে যে ফুল মুনলাইট যেদিন থাকে রাতে এবং বসন্তকালে এই চাটা মানে প্লাগ করা হয়, সেই জন্য ওইটার নাম দেওয়া হয়েছে সিলভার নিডল মুনলাইট প্লাগ টি। এবং এইটা হচ্ছে যে আরেকটা হচ্ছে মানে এটা খুবই মানে দামি এবং কস্টলি এটা টি।
এবং আরেকটা হচ্ছে যে এই মাকাইবাড়ি টি একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিল যে মোস্ট এক্সপেন্সিভ টি বিক্রি করাতে, মানে অকশন হয়েছিল এবং তাতে মোস্ট এক্সপেন্সিভ টি বিক্রি করা হয়েছিল এবং যেটা 1.11 মানে 1.11 লাখ পার কেজি। এবং নরেন্দ্র মোদী যখন ইংল্যান্ড সফরে যান তখনও উনি কিন্তু এই কুইন এলিজাবেথ টুকে এই মাকাইবাড়ি টি গিফট করেছিলেন। তো এই মাকাইবাড়ি টিটাও কিন্তু খুবই বিখ্যাত এবং আরও অনেক রকমের চায়ের মানে ব্র্যান্ড আছে ইন্ডিয়াতে, মানে এগুলো অত বললে পরে আবার একটা এপিসোড করতে হবে। তো যাই হোক, আমি পরে যদি কখনো সুযোগ হয় তাহলে আপনাদেরকে আরও কিছু কিছু মানে চায়ের যে হিস্ট্রিক্যাল, যেরকম মাকাইবাড়ির মতো এরকম আরও কিছু হিস্ট্রিক্যাল যে সমস্ত টি যে সমস্ত কোম্পানি আছে সেগুলো সম্পর্কে না হয় পরে একটা এপিসোড করা যাবে। তো যাই হোক, আর শেষে যেটা আপনাদের সঙ্গে দুটো শেয়ার করছি, যে দুটো ব্যাপার, সেটা হচ্ছে একটা হচ্ছে যে এই চায়ের সম্পর্কে, এই চায়ের বাগান নিয়ে, দার্জিলিংয়ের এই সমস্ত টি নিয়ে কিন্তু বলিউডে এবং আমাদের বাংলার টলিউডেও কিন্তু অনেক বই তৈরি করা হয়েছে এবং যার মধ্যে আপনাদের একটা তো হচ্ছে যেই আরাধনা মুভি, যেটাতে রাজেশ খান্না যে জিপে করে যে গানটা গাইছিলেন সেটাও কিন্তু এই দার্জিলিংয়ের টি বাগানেকেই মানে শুটিং হয়েছিল। এবং একটা হচ্ছে অমিতাভ বচ্চন এবং রাখির একটা খুবই বিখ্যাত একটা মুভি অনুসন্ধান, যেটা হিন্দিতেও এই মুভিটা তৈরি করা হয়েছিল, বরসাত কি রাত। এবং তারও যে পটভূমিকা যেটা এই দার্জিলিংয়ের উপরেই ছিল। এরকম বহু মুভি মানে দার্জিলিংয়ের পটভূমিকা এবং চায়ের বাগানের পটভূমিকাতে তৈরি করা হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে একটা খুবই বিখ্যাত মুভি যেটা 1970-তে রিলিজ হয়েছিল, তপন সিনহা ডাইরেক্ট করেছিলেন মুভিটা, সাগিনা মাহাতো, এবং এতে দিলীপ কুমার এবং সায়রা বানু অভিনয় করেছিলেন। তো এইটা ছিল যে তখনকার সময় যে ব্রিটিশদের সময়ে মানে টি লেবারদের যে কিভাবে শোষণ করা হতো এবং তাদের পরিশ্রমের যে মানে পরিশ্রম যে করতো সেই হিসাবে তারা পয়সা পেত না এবং তাদের যে কত কষ্ট সেই সমস্ত কিন্তু ফুটিয়ে তুলেছে এই তপন সিনহা এই মুভিটাতে, সাগিনা মাহাতো। তো এটাও আপনাদের কাছে আমার সাজেশন যে যদি সুযোগ হয় এই মুভিটা অবশ্যই দেখবেন, এই সাগিনা মাহাতো খুব ভালো মুভি। আর সবশেষে আপনাদেরকে এই ছোট্ট একটা ট্রিভিয়া বলে শেষ করছি, যেটা হচ্ছে যে চায়ের কথা বললে আপনাদের কোথায় কোন জায়গা দুটোর কথা প্রথম মনে হয়? অবভিয়াসলি দার্জিলিং আর আসাম। তো আমরা সবাই জানি যে ভারতবর্ষে দার্জিলিং আর আসামে চা হয় এবং কিছু কিছু মানে হচ্ছে যে সিকিম এবং নর্থ ইস্টে চা হয়, চা কাল্টিভেট হয়। এবং আরেকটা হচ্ছে যে এই নীলগিরি মানে সাউথ ইন্ডিয়াতে, আর একটা হচ্ছে কাংড়া উপত্যকা যে হিমাচল প্রদেশে পালামপুর এই সমস্ত এরিয়াতে চা হয়। তো এইগুলোই আমাদের মানে আমরা বেসিক্যালি জানি যে টি এই সমস্ত জায়গাতে কাল্টিভেট হয়। কিন্তু ভারতবর্ষে এমন দুটো আনকমন জায়গা আছে যেখানেও কিন্তু টি কাল্টিভেট হয় এবং সেটা হচ্ছে যে খুবই আশ্চর্য। একটা হচ্ছে কিন্তু বিহারেও চা কাল্টিভেট হয়। এটা খুবই অবাক হলেন সবাই, কিন্তু বিহারের চা কাল্টিভেট হয় এবং বিহারের কিষানগঞ্জ, শুধুমাত্র বিহারে যে কিষানগঞ্জ আছে, কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট, সেখানে চা কাল্টিভেট হয়। আর দ্বিতীয় আরেকটা জায়গা হচ্ছে উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্ট। তো এটা ভাবতে অবাক লাগে যে আমাদের বিহারের কিষানগঞ্জ এবং উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্টে চা কাল্টিভেট হয়। এবং এই যে কেওনঝড় এই জায়গাটার নাম মানে ঝড়, এটা ভাববেন না যে কেওনঝড় মানে ওখানে খুব ঝড় ওঠে। এই কেওনঝড় জায়গাটার নাম কি করে হয়েছিল? কেওন মানে হচ্ছে যেটা, সেটা মানে হচ্ছে এক রকমের গাছ, যেটাকে এই ওরা উড়িষ্যার লোকেরা বলে কেন্ডু, হিন্দিতে বলা হয় টেন্ডু ট্রি, এবং ইংলিশের নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়ান এবনি। তো এই যে কেওনঝড় এরিয়াতে এই খুব জঙ্গল আছে, এই গাছের এই টেন্ডু গাছের জঙ্গল আছে এবং এই গাছের পাতা থেকে কিন্তু যে স্মোক করা হয়, যে বিড়ি তৈরি করা হয়, যে বিড়ির যে পাতা অ্যাকচুয়াল কিন্তু মানে এই কেন্ডু বা এই টেন্ডু গাছের পাতা দিয়ে কিন্তু এই বিড়ি তৈরি করা হয়। তো এই কেওনঝড়ের কেওন শব্দটা এসেছে এই কেন্ডু গাছ থেকে। আর ঝড় মানে হচ্ছে ওয়াটার স্প্রিং মানে ঝর্ণা। তো এটা ঝড় মানে যে ঝড় বাদলের ঝড় নয়, এটা ঝর্ণার মানে ওয়াটার স্প্রিংয়ের থেকে এসেছে ঝড়। তো এইভাবে নামটা হয়েছিল কেওনঝড়। তো আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই চায়ের লাস্ট এপিসোড যেটা। এরপর আবার অন্য একটা খাবারের সম্পর্কে আপনাদেরকে পরবর্তী এপিসোডে আবার গল্প শোনাবো এবং আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।